বেশিরভাগ গরিব মানুষ বা মধ্যবিত্তরা টাকার সংকটে ভোগে। এমন নয় যে তারা কম পরিশ্রম করে বা টাকার সম্পর্কে তাদের নলেজ নেই, বরং তারা ধনীদের থেকে বেশি পরিশ্রম করে এবং টাকাও ইনকাম করে, তবুও তারা আর্থিক সংকটে ভোগে। এজন্য তাদেরও তেমন দোষ নেই, কিন্তু দোষ রয়েছে তাদের কিছু অভ্যাসে, যার কারণে তারা টাকাকে ভুল পথে নষ্ট করে ফেলে। কিন্তু যখন তারা টাকা নষ্ট করে তখন বুঝতে পারে না তারা নিজের এবং পরিবারের কতটা ক্ষতি করছে, কিন্তু যখন বুঝতে পারে তখন আর তাদের কিছু করার থাকে না। তাই চিন্তার কারণে আজকের এই ভিডিওতে জানবো মধ্যবিত্তরা কোন ভুলগুলো করে এবং সেই ভুলগুলো থেকে বেরোনোর উপায় কি। তার আগে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটের কিছু মূল্যবান নির্দেশনা সম্পর্কে জেনে নিই। ওয়ারেন বাফেটকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই ধনী মানুষটি অনেক কম বয়সে, মাত্র 11 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করেন। তার সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। তিনি অনেক বছর ধরে ছোট্ট একটি বাড়িতে বসবাস করেন, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও। তিনি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেন, যেটা আশ্চর্য ব্যাপার। যদি বলেন যে বই পড়ে কে কোটিপতি হয়েছে, তাহলে বলবো ওয়ারেন বাফেট। এই ধনী মানুষটি কিছু বিষয় তুলে ধরেছেন যে গরিব মানুষরা কোথায় কোথায় টাকা নষ্ট করে। তার দেওয়া পয়েন্টগুলি হয়তো আমরা সবার সাথে মেলাতে পারবো না, কিন্তু এই পয়েন্টগুলো মেনে চললে আমাদের জীবনের চলার রাস্তা অনেক সহজ হবে। টাকা নষ্ট অনেক ক্ষেত্রেই আমরা করব না, বা টাকা নষ্টের পয়েন্টগুলি যদি আমাদের মাথায় থাকে তাহলে দেখা যাবে আমরা অনেক খরচ থেকে বেঁচে যাব। বলছি বিনিয়োগের গুরু ওয়ারেন বাফেট 7টি জায়গার কথা বলেছেন যেখানে গরিব মানুষেরা টাকা নষ্ট করে, কিন্তু ধনীরা এই জায়গাগুলো সম্পর্কে খুবই সচেতন। ধনীরা সচেতন থাকেন বলেই তারা ধনী হয়। এই 7টি পয়েন্ট কি কি, চলুন তাহলে জেনে নেই। নাম্বার 1, প্রথমটি হলো জুয়া বা লটারিতে টাকা নষ্ট করা। আমাদের দেশের অনেক মানুষই এই জুয়া বা লটারি খেলায় আক্রান্ত। আমার পরিচিত একজন মানুষের কথাই বলছি। তিনি বিজনেস করে বেশ উন্নতি করেছিলেন, কিন্তু একসময় তিনি জুয়া খেলায় আসক্ত হয়ে যান। তিনি মাঝে মধ্যে জুয়া খেলায় জিততেও থাকেন, কিন্তু একদিন জিতলে 3 দিন হারেন। নেশাটা দুর্দান্ত। তিনি যে একদিন জিতেন, এই একদিন জিতার নেশাটাই তাকে আরো দুর্দান্ত করে দেয়। ফলে তিনি আবার জুয়া খেলেন। এর মনে হয় আজ হারলেও কাল জিতবো, কাল হারলেও পরশু জিতবো। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, তার বিভিন্ন জায়গায় ব্যবসা ছিল, কিন্তু আজ তিনি চরম দুর্দশা মানুষদের মধ্যে একজন। তাহলে দেখুন একটি খারাপ অভ্যাস একজন মানুষকে কতটা নিচে নামাতে পারে। জুয়া বা লটারি হলো এক ধরনের নেশা, যেটা একবার কাউকে পেয়ে বসলে সেটা থেকে মুক্তি পাওয়া খুবই কষ্টকর। যদি সৃষ্টিকর্তা তাকে কৃপা না করে তাহলে সেখান থেকে বেরোনো তার পক্ষে খুবই মুশকিল। বরঞ্চ যা কিছু আছে কুটিকাটি বিক্রি করে জোয়ার আসরে নিয়ে আসবে, এটাই হলো মানুষের প্রবণতা। যারা জুয়া বা লটারিতে আটকে থাকেন তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমার গ্রামের একজন পরিচিত দাদা ছিল, যিনি খুব ভালো মানুষ ছিলেন। তার একটি দোকান ছিল, পরিবার সচ্ছলভাবেই চলছিল। একদিন তিনি লটারি খেটে 5 লক্ষ টাকা পেয়েছিল। আর তারপর থেকে যখনই বাজারে যেতাম তখনই দেখতাম লটারি কাটা মানুষগুলো তার দোকানে বসে থাকতো। 2 বছর পর শুনলাম ওই দাদা জায়গা বিক্রি করবে। তার একটি রাস্তার পাশে জায়গা ছিল, কিন্তু তার কোনো দুর্ঘটনা হয়েছিল বা মেয়ের বিয়ে ছিল অথবা আদার্স কোনো প্রয়োজন ছিল এমন কিছুই শুনি নাই। পরবর্তীতে খোঁজ নিয়ে শুনতে পারি জায়গা বিক্রির কারণ হচ্ছে তিনি খুব লটারি কাটতেন এবং দোকানের প্রতি তখন তেমন খেয়াল দিতেন না। ফলে ব্যবসা ডাউন হয়ে গিয়েছিল। তার উপর আবার দিনে 800 থেকে 900 টাকা লটারি কাটতেন। একদিন লটারিতে টাকা পেতেন তো 4-5 মাস হারতেন। এইভাবে তিনি ঋণে পড়ে যান এবং জায়গা বিক্রি করতে বাধ্য হন। তাই যারা জুয়া খেলা বা লটারি কাটা শুরু করেছেন তাদের বলছি তা এখনই বাদ দিন, না হয় পরে পস্তাতে হবে। ওয়ারেন বাফেট লটারি বা জুয়া খেলতে নিষেধ করেছেন এবং গরিব মানুষের টাকা নষ্ট করার জায়গা হিসাবে এই জায়গাটিকে চিহ্নিত করেছেন। নাম্বার 2, দ্বিতীয় পয়েন্টটি হলো থাকার জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করা। দেখুন, থাকার জন্য একটি বাড়ি কিনা সবারই দরকার। এটা প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন, কিন্তু জীবনের প্রথম দিকে যারা বাড়ি কিনতে যান তারা ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং দীর্ঘ সময় ধরে তাদের আয়ের একটি অংশ এটার পেছনে খরচ করেন। তাই যদি ভাবেন এই বিনিয়োগ আপনাকে যতটা স্বাচ্ছন্দ্য এনে দেবে তার থেকে বেশি আর্থিক সংকট এনে দেবে, আর্থিক ভোগান্তি বাড়িয়ে দিবে অনেক বেশি। এই বাড়ির পিছনে যেই টাকা খরচ করবেন সেই টাকা যদি রেখে দেন সঞ্চয় হিসাবে বা মিউচুয়াল ফান্ডে,
অথবা পোস্ট অফিস বা ব্যাংকে ইনভেস্ট করেন কিংবা একটা জায়গা কিনে রাখেন, তবে একটা বয়স পার হওয়ার পর রিটায়ারমেন্টের আগে ভালো টাকার মালিক হয়ে যাবেন। তখন আপনি নিজের টাকায় একটা বাড়ি কিনতে পারবেন অথবা তৈরি করতে পারবেন। তখন আপনার মনে একটি শান্তিও আসবে। কিন্তু যদি ইনকামের শুরুতেই লোন নিয়ে বাড়ি তৈরি করেন, তাহলে অনেক বেশি টাকা আপনার হাত থেকে চলে যাবে এবং সব সময় মাথায় একটি টেনশন থাকবে। আপনি যদি 50-60 লাখ টাকা দিয়ে একটি বাড়ি কিনেন, তবে দেখবেন সেটা 20 থেকে 25,000 টাকায় ভাড়া দেওয়াও কষ্টকর। কিন্তু ওই 50 লাখ টাকার ফাইন্যান্সিয়াল মূল্য 50,000-এরও বেশি। তাই বাড়ি কেনার আগে একটু চিন্তা করে দেখুন ওই বাড়ি কেনার জন্য পকেট থেকে কত টাকা বেরিয়ে যাচ্ছে, একসাথে কতগুলো টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে এবং বাড়ি থেকে আপনার পকেটে প্রতি মাসে কত টাকা যোগ হবে। যদি দেখেন যে যোগ বেশি হচ্ছে, তাহলে মনে করবেন যে এটা ঠিক আছে। আর যদি দেখেন যে বিয়োগ বেশি হচ্ছে বা সামান্য কিছু অ্যাড হচ্ছে, তাহলে এটা ভুল। ওয়ারেন বাফেট এখানে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। যারা গরিব মানুষ তারা ইনকামের বা কেরিয়ারের শুরুতেই বাড়ি কিনে ফেলেন, আর এটা হচ্ছে একটা গরিব আচরণ। আমার প্রিয় বন্ধুরা, আপনারা রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলের ভিডিও দেখছেন এবং শুরু থেকেই আপনারা আমাকে সাপোর্ট করছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করছি, আপনারা আমার এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন, শহর থেকে নাকি গ্রাম থেকে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কতজন মানুষ গ্রাম থেকে বা শহর থেকে ভিডিওটি দেখছেন, এটা জানার অপেক্ষায় থাকছি। নাম্বার 3, প্রপার কমেন্টমেন্ট ছাড়া জিমের জন্য টাকা খরচ করা। অনেক মানুষ শহরে থাকেন যারা কোনো জিমে ভর্তি হয়েছেন বা মেম্বারশিপ নিয়েছেন। মেম্বারশিপ যখন নিয়েছেন তখন মনে অনেক স্বপ্ন যে তার শরীর ফিট থাকবে, সে প্রতিদিন জিমে যাবে অথবা সপ্তাহে 4 থেকে 5 দিন জিমে যাবে, এরকম নানান কিছু। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফিক্সড পেমেন্ট করে দেয় 1 বছরের জন্য। কিন্তু দেখা যায় কয়েক সপ্তাহ যাওয়ার পর থেকেই জিমে যাওয়ার গতি কমতে থাকে। কমতে কমতে 2-3 মাস পর থেকে আর যাওয়াই হয় না। মোটামুটি ভাবে এরকম অনেক জায়গায় সাবস্ক্রিপশন কিনা হয়, কিন্তু পরবর্তীতে যে জন্য কিনা হয়েছে সেটা আর করা হয় না অথবা নিয়মিত করা হয় না। এটা যদি গড় হিসাব করা হয়, তবে বছরে পকেট থেকে বড় একটা অ্যামাউন্ট বের হয়ে গেছে। যদি এটা আপনি আপনার পরিবার থেকে করেন, তবে একটা পরিমাণ টাকা পকেট থেকে বের হয়ে গেল। কিন্তু যদি পরিবারের সকলে মিলে করেন, তবে আরো বেশি টাকা পকেট থেকে বের হয়ে যাবে। বিষয়টা হলো, যদি আপনি আপনার শরীরকে ফিট রাখতে চান, তবে আপনি পার্কে যান, সেখানে দৌড়াতে পারবেন এবং হাঁটাহাঁটি করতে পারবেন। খোলামেলা হাওয়াতে মনকে সুস্থ করতে সেখানে যেতে পারেন। শরীর চর্চার জন্য অনেক লেকচার বা নিয়মের ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেগুলো দেখে দেখে বা শুনে আয়ত্ত করে নিতে পারেন। এসি লাগানো রুমের মধ্যে জিম করার থেকে খোলা বাতাসের মধ্যে শরীর চর্চা করুন, যেটা আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। এখানে শরীর চর্চা করা অনেক বেশি স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী। তাই জিমের মেম্বারশিপ না কিনে আপনি খোলা বাতাসের নিচে হাঁটাহাঁটি করুন, জিম করুন অথবা দৌড়াদৌড়ি করুন। আপনার পকেট থেকে কত টাকা বের হয়ে যাচ্ছে এটার হিসাব রাখুন। আর যারা রাখেন না তারা ব্যাড মানি বা ব্যাড হ্যাবিট এর শিকার। যারা ধনী মানুষ তারা মূলত জিমে যান না, তারা বাড়ির একটি রুমকে জিমের রুম হিসাবে বানিয়ে নেন। দেখতে পারবেন সেখানে তারা জিমের একটি অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং পরিবারের সকলে মিলে জিম করছে। তাই ওয়ারেন বাফেটের এই পয়েন্টটি আমাদের মাথায় রাখা দরকার। আমরা প্রপার দরকার ছাড়া একটা জিমে ভর্তি হব কিনা এবং ভর্তি হয়ে অনেক টাকা খরচ করব কিনা, সেই বিষয়ে খেয়াল রাখা অনেক প্রয়োজন। নাম্বার 4, 4 নম্বর হলো ব্র্যান্ডের পিছনে ছোটা। আমার একটা ঘড়ি আছে ব্র্যান্ডের, আমার একটা শার্ট আছে ব্র্যান্ডের, টাই আছে ব্র্যান্ডের, সবকিছুই ব্র্যান্ডের, এই মনোভাব নিয়ে খরচ করি। কিন্তু যারা প্রকৃত ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা ব্র্যান্ডের জিনিস না খুঁজে আরামের জিনিস খোঁজে। ঠিক ওয়ারেন বাফেটের মতো। ওয়ারেন বাফেট সরাসরি বলেছেন তিনি আরামের জিনিস খোঁজেন। ধরুন কোনো ব্র্যান্ডের লোগো বা সার্টিকুলার ব্র্যান্ড তৈরি করেছেন, সেটা না দেখে আপনি ফেভারিট জিনিস কিনতে পারেন। মূলত আরাম পাওয়া যায় কোনো ফেভারিট জিনিসে, কোনো ব্র্যান্ড এর জিনিসে নয়। তাই মূলত যারা এই ব্র্যান্ডের পিছনে একবার ছোটা শুরু করেছেন, তারা কিন্তু এই ব্র্যান্ড এর পিছনে ছোটা বন্ধ করতে পারছে না। আমি অনেককেই দেখেছি বাজারে কোনো দামি মোবাইল ফোন আসলে সেটা কিনতে দৌড়াই। একটু ভাবুন তো, সেই জিনিসটা কি আপনার খুবই দরকার? সেটা কিনে মূলত কি করতে চান? মোবাইলে মানুষ কথা বলে, ছবি তুলে, ছবি আপলোড করে, সেটা তো আপনি আপনার হাতে থাকা মোবাইলেও করতে পারেন। তার জন্য নিউ যেটা বাজারে আসবে সেটা কিনতে হবে কেন?
আপনার হাতে যে মোবাইলটা রয়েছে সেটা দিয়েই তো সবকিছু করতে পারছেন, কিন্তু না, ব্র্যান্ডের জিনিস কিনতে হবে। আসলে এটা হচ্ছে একটা নেশা, অনেকটা জুয়া বা লটারির নেশার মতো আসক্তি। তাই আপনি আপনার পকেটের অবস্থা আগে ভালো করে দেখুন, আপনার পকেট এটা সাপোর্ট করছে কিনা দেখুন। যদি আপনি ব্র্যান্ড করতে করতে আপনার অবস্থা খারাপ হয়, আপনার গলায় রশি পড়ার মতো অবস্থা হয়, তাহলে কেন অযথা ছুটছেন ব্র্যান্ডের পিছনে লুক দেখানোর জন্য? আপনি আগে দেখুন সেটা আপনার কাজে লাগছে কিনা, সেটা কিনছেন সেটার কি আদৌ উপযোগিতা আছে কি? ব্র্যান্ডের হলে সেটার দাম হয়ে যায় আকাশ ছোঁয়া, কিন্তু ব্র্যান্ডের না হলেও একই রকমের জিনিস বাজারে আছে যেটার দাম অনেক কম। তাই ব্র্যান্ড খোঁজার পরিবর্তে কমফোর্ট খুঁজুন। ওয়ারেন বাফেট মূলত ব্র্যান্ড না খুঁজে কমফোর্ট খোঁজার জন্য উৎসাহিত করেছেন। গরিব মানুষরা মূলত এইভাবেই টাকা নষ্ট করেন। আপনি যদি ব্র্যান্ড খুঁজেন তাহলে আপনার সবকিছুতেই ব্র্যান্ড হতে হবে, আপনার ছেলেমেয়েরও সবকিছু ব্র্যান্ডেড হতে হবে। এক সাংঘাতিক সেনার মতো সেটা আপনার পকেট থেকে নিয়মিত টাকা বের করে নিয়ে যাবে, সেটাও আবার বেশি পরিমাণে নিয়ে একসময় আপনাকে বিরক্ত করে ফেলবে এবং আপনাকে শূন্য করে ফেলবে। নাম্বার 5 নম্বর হলো নতুন গাড়ি কিনা। অনেকের ওই টেন্ডেন্সি আছে নতুন গাড়ি কিনতে হবে। আপনি যদি আজকে একটি ব্র্যান্ড নিউ গাড়ি কিনেন এবং 1 বছর পর সেটি বিক্রি করতে চান, তাহলে দেখবেন মিনিমাম 25% দাম কমে গেছে। একটা ব্র্যান্ড নিউ কার 2-3 বছরে কিছুই হয় না। তাই যদি ব্র্যান্ড নিউ কার না কিনে কিছু পুরনো গাড়ি কিনেন, তবে 30 থেকে 40% কম দামে পাবেন। এরপর সেই গাড়িটিকে একটু সার্ভিসিং করে নিলেন। এই কাজটি প্রকৃতপক্ষে যারা ধনী তারা করে থাকে। তবে আপনারা অনেক মানুষকে রাস্তায় বড় বড় দামি দামি গাড়িতে ঘুরে বেড়াতে দেখে বলতে পারেন যে তারাও তো এগুলো করছে। সত্যি কথা বলতে আমরা যাদেরকে রাস্তায় বড় বড় দামি দামি গাড়িতে ঘুরে বেড়াতে দেখি তারা প্রকৃতপক্ষে ধনী নন। খোঁজ নিলে দেখতে পাবেন তারা মূলত বেশিরভাগ মানুষ ঋণ নিয়েই গাড়ি কিনেছে। আর যাদের পর্যাপ্ত সামর্থ্য না থাকা সত্ত্বেও গাড়ি কিনেছেন তারা মূলত টাকাগুলোকে নষ্টই করেছেন। তাই ওয়ারেন বাফেট বলেছেন 2 থেকে 3 বছরের পুরনো গাড়ি কিনতে। নাম্বার 6 নম্বর হচ্ছে বেশি বেশি ভিডিও দেখা এবং ভিডিও গেম খেলা। দেখবেন আমরা দুটি জিনিস বেশি নষ্ট করি, একটি হচ্ছে টাকা আর দ্বিতীয়টি হচ্ছে সময়। যারা প্রকৃত ধনী ব্যক্তি তারা অবসর সময় বই পড়েন আর না হয় খবর দেখেন, এতে তাদের জীবনে একটা মূল্যবান ভ্যালু যোগ হয়। আর যারা গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদেরকে দেখবেন তারা একটু সময় পেলেই সারা রাত ধরে নেট ফিল্ম বা ভিডিও দেখে অথবা বসে বসে ভিডিও গেম খেলে। এতে আপনি সাময়িক আনন্দ পান ঠিকই, কিন্তু জীবনে নতুন কিছু করার চিন্তাধারা থেকে সরে আসেন এবং আপনার ভিডিও গেমের পিছনে টেলিভিশনের পিছনে বেশি টাকা নষ্ট হয়। এখানে ওয়ারেন বাফেট বলেছেন অবসর সময় নিজের পরিবারের সাথে কাটান, তাদের অভাব অভিযোগ শুনুন, ছেলে মেয়ের শিক্ষা সম্পর্কে খোঁজ খবর নিন এবং তাদের সময় এবং অর্থ সম্পর্কে নলেজ দিন। নাম্বার 7 নম্বর ছুটির দিনে ভ্রমণ। যেমন ধরুন আপনি পরিকল্পনা করলেন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবেন। আপনার সামর্থ্য আছে 4,000 টাকা খরচ করার, কিন্তু আপনি 15,000 টাকার হোটেল নিলেন। কিন্তু কেন? আপনার পারিবারিক চাপ আছে, আপনার পকেটেও চাপ আছে, তারপরেও আপনি কারো কাছ থেকে ধার নিয়ে সামর্থ্যর বাইরে এগুলো কেন করছেন? সামনের মাসে বেতন পেয়ে সেগুলো দিয়ে দিবেন বলে আজ সেগুলো খরচ করছেন। আপনার ঘুরতে যাওয়া যদি আনন্দের জন্য হয়, পরিবারের সাথে সময় কাটানোর জন্য হয়, তাহলে বেশি টাকা খরচ করে মালদ্বীপ যাওয়ার দরকার নেই। সেখানে আপনি ডলারের দামে অনেক টাকা খরচ করতে হবে, সেটা কিনা অনেক ব্যয়বহুল। তার থেকে ভালো কম খরচে কক্সবাজার অথবা কুয়াকাটা যান, সেখানে অনেক কম খরচে সমুদ্রের একই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এতে আপনার পকেট থেকে অনেক টাকা বেঁচে যাবে। অনেকেই কষ্ট করে টাকা জোগাড় করে বা ক্রেডিট কার্ডে লোন নিয়ে ঘুরে আসে, কিন্তু পরবর্তীতে সেই টাকা সুদসহ আপনাকে পরিশোধ করতে হবে, যেটা করতে গিয়ে আপনার জান বেরিয়ে যাবে। তাই এই বিষয়গুলো একটু মাথায় রাখা খুবই প্রয়োজন এবং এই বিষয়গুলো মেনে চললে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারবো, যেটা ওয়ারেন বাফেট বিভিন্ন ইন্টারভিউতে নিজের মুখেই বলেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।